আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কিছুটা মর্মাহত। আমার কথায় বুঝতে পারতেছেন, আমি আসলে কথা বলতে পারতেছি না, তারপরেও কথা বলতে হয়। আজকে প্রায় প্রায় 1.5 বছর হতে চলো, 2 বছর প্রায় হয়ে যাচ্ছে আমার স্ত্রী মারা গেল। কিন্তু আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছি না, কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড আমি বিরহের আগুনে পুড়তেছি। এটা তো কোনো মৃত্যু হতে পারে না। আমি আজকে আসার উদ্দেশ্য হলো, এই চ্যানেলটা আমার ওয়াইফ শুরু করেছিল। তার উদ্দেশ্য ছিল যে গ্রামীণ পরিবেশে মানুষদের শিক্ষা হবে, বাচ্চা কীভাবে লালন পালন করতে হয় এবং কীভাবে চাষবাস করতে হয়, এটা তার উদ্যোগ ছিল। আর প্রথম করতে চাইনি, বলছে পর্দার খেলা হচ্ছে। তারপরে বলছে প্রয়োজন অনুযায়ী তো শেখানোর ক্ষেত্রে হাত পা খোলা রাখা যায়। যাই হোক, আমি কোনোভাবেই আমার স্ত্রীর মৃত্যুটা আমি মেনে নিতে পারতেছি না, আমি কোনোভাবেই পারতেছি না। আমি সকাল সন্ধ্যা রাত্র কীভাবে কাটতেছে প্রত্যেকটা সেকেন্ড, আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। এই মনে হয় তার সাথে কথা বলছি, এই মনে হয় ঠিক 1.5 বছর ধরে এইভাবে চলতেছে। আমার কোনো ঘুম আসতেছে না, আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না। একটা সুস্থ মানুষ মৃত্যুর আগের দিন সারা দিন নাকি পানি উঠাইছে কলসি দিয়ে। আমাদের তো পুষ্করণীটা পুরানোর পরে তো আর পানির কোনো শুধু টিউবওয়েলের পানিটার ব্যবস্থা আছে, পুষ্করের পানির ব্যবস্থা নাই। তো ওই চারুর বাড়ির থেকে পুষ্করের থেকে পানি উঠেছে সারাদিন। কারণ 1 সপ্তাহ পরে দামতি ইসলামী কামিল মাদ্রাসার মাহফিল, এটা 2024 সালের 7ই ফেব্রুয়ারি 14 তারিখ মাহফিল। তো অনেক আনন্দ উল্লাস। আমি এমন কোনো অবস্থা দেখিনি যে তার মানে মারা যাওয়ার মতো তার কোনো অবস্থা আমি দেখিনি। এমন কোনো অসুস্থতা বা টুকটাক তো মানুষের একটু থাকে, হাড়ে একটু প্রবলেম ছিল। এটা এমন কোনো না যে ব্লক, তাও ব্লক না। এটা যাতে স্ট্রোক সে না করে ওষুধও তার দেওয়া আছে। তো যখন হঠাৎ করে আমি শুনলাম তার মৃত্যুর খবরটা, ঠিক ফেব্রুয়ারির 7 তারিখ 11:30 বাজে আমাকে মৃত্যুর সংবাদটা দেওয়ার পর আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না। যাওয়ার পরে বাড়ি এখান থেকে আমি তাৎক্ষণিকভাবে আমার যে জেরস ওকে ফোন দিই ঢাকাতে, ওর একটা মেয়ে আর আমার এই যে ভাইরা আর জেরস আমরা মিল্লা যাত্রাবাড়ি থেকে গাড়ি উঠি। রাত্র আমি যে কীভাবে আসছি আমি বিশ্বাস করতে পারতেছি না, সে মারা গেছে। আমি কীভাবে আসছি জানি না। ফজর নামাজের সময় এসে গাড়ি পাচ্ছিলাম না, খুব বিলম্ব হচ্ছিল। আমি তো কয়েকবার বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এটা কী করছে, আমি দিনে কথা বললাম এমনকি 9:30 বাজে আমাকে কল করছিল। আমি ডিউটিতে ছিলাম, হয়তো কলটা আবার মেসেজ আবার মোবাইলে টাকা ছিল না, আমি করতে পারিনি। দুপুরে কথা বলছে, ইউটিউব চ্যানেলটা নিয়ে কথা বলছে, সুস্থ স্বাভাবিক সুন্দর, কোনো নেই। এমনকি যাই হোক, তো যাওয়ার পরে আজান দিয়েছে, আজানের ওই জায়গায় নামলাম, নামার পরে আসার পরে লাশটা দেখলাম ওখানে মনে হয়েছে যে শুয়ে আছে। কিন্তু তার কাছে বর্ণনা শুনলাম যে জিভ কামড় দিয়ে এদের লুটটা মিটটা সাইরাটিরা দিয়ে একেবারে জিব্বাটা খুব বড় করে নাকি মিলছে। তো এটা সাধারণত হয় কি, যে কেউ যদি প্রাণনাশ করে থাকে, কেউ যদি কোনো জোর দিয়ে চাপাচাপি করে থাকে, অথবা অন্য কোনো কারণও হইতে পারে, বা বিষ প্রয়োগ করে থাকলে এরকম হইতে পারে। স্ট্রোক হলে এরকম হয়, বা হার্ট অ্যাটাক হলে এরকম হয়, আমার এটা জানা নেই। কিন্তু আমার আবার এই যে হাত পা কাঁপতেছে, আবার হাত পা এখনও কাঁপতেছে। আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না। আসে দেখলাম মাথাটা কেবলামুখী, আর মনে হচ্ছে যে শীঘ্রই মারা গেছে এরকম মনে হইলো। হাত পা তখন আবার আমার 2টা টুইন বেবি হওয়ার পরে শরীরটা একটু স্বাস্থ্যটা বাড়ছিল, কিন্তু শরীরে কোনো চিহ্ন নাই। কিন্তু একটা মানুষের কোনো আহাজারি পেলাম না, কোনো কান্না পেলাম না, কোনো শব্দ পেলাম না, কোনো আকুতি পেলাম না, কোনো মিনতি পেলাম না ভিতরে। কিন্তু কিভাবে মারা গেল ভাবলাম, হয়তো বাচ্চাগুলো লালন পালন করতে যেয়ে এত স্ট্রোক করে ফেলেছে। কিন্তু আমার ছোটো ভাইয়ের বোর্ড থেকে যে কথাটা জানতে পারলাম যে ফেরদৌসী কী হলো, কীভাবে মারা গেল, কী হলো একটু বলো তোমাকে। ভাই অন্য দিন সে পাগুলা দেয় পূর্ব দিকে, মাথাটা দেয় পশ্চিম দিকে। আজকে সে পাটা দিছে দক্ষিণ দিকে, মাথা দিছে উত্তর দিকে। আমি আসলে কথা বলতে সমস্যা হচ্ছে। মাথা দিছে উত্তর দিকে। আর আজকে লাইট বন্ধ করে ঘুমাইছে, বলছে কি এর জন্য একটু ঘুমায়, আজকে একটু শান্তি মতো ঘুমাবো, ইদানিং ঘুমায়। তো লাইট বন্ধ করেই ঘুমাইছে। হায় আল্লাহ, ওই দিনেই
ঘুমানোর সাথে সাথেই শেষ। কেউ টের পেল না, কেউ একটা মানুষ টের পেল না কিভাবে তার মৃত্যু হলো। কিন্তু আমি যখন তার বুধবারে 11:30 মারা যায়, 2024 সাল 7ই ফেব্রুয়ারি মারা যায়। মারা যাওয়ার 2-3 দিন আগে আমি বাড়ি গেছিলাম, রবিবারে মর্পিতাকে বাড়ি গেছিলাম। যাওয়ার পরে মৃত্যুর আগের যে কাহিনীটা একটু বলি। যাওয়ার পরে আমি শেলিকে বললাম, শেলি, একটা মানুষ এভাবে তাকায় কেন? আমাদের দিকে, তোমার দিকে খুব ভয়ঙ্করভাবে চোখগুলো বড় বড় করে তাকাচ্ছে, এদিক মনে হচ্ছে যে শেষ করে ফেলবে। না না না, এটা কোনো স্বাভাবিক চাওয়া না, এটা অস্বাভাবিক চাওয়া। তো বলতেছে, আরে না, তোমাদের তো এরকমই অবস্থা, এটা এটা এরকমই। আমি বলি, না, আমি লোকটার নাম প্রকাশ করছি না, এখন করব, কারণ আমি সইতে পারতেছি না, আমি এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু মনে করতে পারতেছি না। আমি বলে, কেন কিস করলেন না, কেন? আমার বুঝে উঠতে পারতেছিলাম না, কিন্তু পরে আস্তে 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 স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হচ্ছে, আরও এখন তো আরও ক্লিয়ার হচ্ছে। তো এভাবে চাই কেন বাহিরে? তখন আমরা, না স্বাভাবিক না। আমি এটা বলা শুরু করলাম, আচ্ছা বাড়িতে যে কিছুদিন একটা আগুন লাগাইলো, এত বড় সড়ো আগুন লাগাইলো, সমস্ত গ্রামের সমস্ত মানুষ, আমরা যারা গ্রামবাসী আছেন তারা বলতে পারবেন, গ্রামে এত বড় একটা আগুন তৈরি হলো, আগুন লাগাইলো, এটা কারণ কি? কারো ওয়াইফের সঙ্গে যদি কেউ ঝগড়া লাগে, এভাবে তো আগুন লাগাইতে পারে না। এবং কি গ্রামের সমস্ত মানুষ চলে আসার মতো, কি হয়েছে, বিশাল পরিমাণে আগুন লাগানো হয়েছে। তো এটা কারণটা আমি জানতে চাইলাম, এটা প্রকৃত কারণটা আমার কাছে তখন সন্দেহ হয়। যাই হোক, পরবর্তীতে আসার পরে যখন আমি জিজ্ঞাসা করলাম যে এইভাবে চাই কেন, চাওয়া তো অদ্ভুত কোয়ালিটির, চাওয়ার লক্ষণ তো ভালো না। এইভাবে যাওয়ার পরে আমরা তখন আবার আমাদের ইউটিউব চ্যানেলটা খুব জনপ্রিয় হয়ে উঠতেছিল, 10K 5K 4K 10K পর্যন্ত ভিউ হচ্ছিল, খুব জনপ্রিয় হয়েছিল। যে আমাদের একটা ইয়ে ছিল যে আমি আমার আপনার কাছ থেকে কিছু না পাইলেও আমি নিব না ওনার কাছ থেকে, উনি দিলে তো না দিলে নেই, আমি আমার মতো থাকবো। আমরা যদি এটা চ্যানেলটা গ্রো করতে পারি, শিখাইতে পারি মানুষকে, বাচ্চা কীভাবে লালন পালন করি, গ্রামীণ পরিবেশে কীভাবে মানে চাষবাস করে, এগুলো যদি আমরা দেখাইতে পারি, শিক্ষামূলক ভিডিও আমরা যদি করতে পারি, আমাদের এখান থেকে যে ইউটিউব থেকে আয় আসবে, হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে আমার বাবা দেখ আর না দেখ, উনি হয়তো এক ছেলেকে ভালো দেখে আমাকে ভালো দেখে না, এটা আল্লাহ দেখছে। তারপরে আর আমাদেরকে ভিন্ন করাই দিল আগে, কারণ আমার তো আর কিছু দিল না, ব্যবসা করে দিল না, এবার চাকরির জন্য টাকা দিল না, বিদেশ যাওয়ার জন্য টাকা দিল না, আমি তো একদম শূন্য হাত, আমার এমনি ভিন্ন করাই দিল। আসলে কিন্তু ভিন্ন আমার আব্বাই করাই নাই, আমার আব্বাই ভিন্ন করাই নাই। এখানে এটা পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ বলবো কে করাইছে জিনিসটা, এটাও এর বেরিয়ে আসছে। সত্য কোনোদিন লুকায় থাকে না, সত্য কোনোদিন লুকায় থাকে না। আজ আমি আমার ভিতরে কি চলছে আমি জানি, প্রত্যেকটা মুহূর্ত কান্না করতে করতে এই চোখ আজকে চশমা পড়তে আমি বাধ্য হয়েছি। আমি মেনে নিতে পারতেছি না, একের পর এক আমাকে কীভাবে কোণঠাসা করবে, কীভাবে আমার সংসারটা যাতে বড় না হয়, আমি যাতে বড় না হইতে পারি। আমি যখন ইউটিউব চ্যানেল করে ফেলছি, একটা তো হুঁশ নাই, তো এই গল্পটা বলতেছি। তো আমরা তখন ইউটিউব চ্যানেলটা করতাম, খুব ভালো ভিউ হইতো। তখন আমার কাছে কিছু কথা বলছে যে আমরা যে ইউটিউব করতেছি, কিছু কিছু লোক তো সহ্য করতে পারতেছে না, আমার ভালোটা সহ্য করতে পারতেছে না। আমরা যদি একটু ভালো খাই, ভালো পড়ি, এটা প্রতিপক্ষ লোক সহ্য করতে পারতেছে না। আমরা যদি ইউটিউব চ্যানেল করতেছি, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমাদের ভালো একটা সম্পর্ক, তোমার আব্বা আম্মার সঙ্গে আগে যা হয়েছে না হয়েছে এখন খুব ভালো সম্পর্ক, এটা কেউ মানতে পারতেছে না। আমার ছেলেটা গোল্ডেন পাচ্ছে বা ভালো ছাত্র ট্যাপ পাইছে মাদ্রাসার থেকে, এটাও সে মেনে নিতে পারতেছে না। তো আমি কই এইভাবে হলে কীভাবে, জানো কীভাবে আসি, কী অবস্থায় আছি জানো, এই কথা কিন্তু আমাকে বলছে। আসলে ও আমাকে অনেক কথা বলতো না, কারণ আমি আসলে চাকরি বাকরি করি, দূরে একটু প্যারেশানি থাকতে পারি, বাড়িতে আসে একটু রিল্যাক্স নেব। স্ত্রীর কাছে মানুষ আসলে মানসিক প্রশান্তির জন্য আমরা দূর থেকে আসি, এটা প্রশান্তির জন্য, আমাকে কোনো প্যারা দিত না, সবসময় রিল্যাক্স মোডে রাখতো। তো আমি বললাম যে আসলে কিন্তু ওই লোকের চাওয়াটা তখন বর্ণনা করতেছি যে আসলে হিংসা তো বৃত্ত থাকতে পারে মানুষের, আজকাল মানুষের এটা হয়, কিন্তু যারা ইসলামিক মাইন্ডেড তারা কিন্তু এটা কখনোই প্রকাশ করে না। যে আমার একটা লোক যদি, একটা আত্মীয় যদি ভালো পরিবারে যায়, ভালো থাকে, ভালো পড়ে, বড় লোক হয়, তাহলে এটা কিন্তু একটা গুড পয়েন্ট। তো যাক, এটা নিয়ে আফসোস করার কিছু নেই। এই কথা বলার পরে আমি বুঝাইলাম, তারও বুঝাইলাম যে হিংসা থাকতেই পারে মানুষের ভিতরে, তবে সাবধানে থাইকো, যেহেতু আগে একটা দুর্ঘটনা ঘটছে, এই কি দুর্ঘটনা ঘটছে এটা আমি পরে বলবো, অনেক কথা। তো পরবর্তীতে আমি চলে আসলাম। কিন্তু
চলে আসলাম বলতে না, তার আগে সোমবারে যখন একটা ভিডিও আমি করতেছিলাম তখন একটা লোক মাঠে থেকে আসছে। মাঠ থেকে আসার পরে দেখলাম খুব রাগান্বিত অবস্থায় হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তখন দেখলাম যে মানে খুব ভালো একটা চোখে দেখতেছে না, আছে না যে কেমন আছি ভালো আছি, এটা সুসম্পর্ক ভালো সম্পর্ক না। দেখতেছি করে যা ফেটে যাচ্ছে, আমি বড়লোক হয়ে যাচ্ছি, ইউটিউব করে ফেলতেছি, আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক, আমার ওয়াইফের ভালো সম্পর্ক, শিলি করে কোথাও যাইতে গেলে আমার আব্বা আম্মা ওকে খুব ভালোবাসে। এটাই হলো কাল দাঁড়াইছে। আমার ছেলে ভালো রেজাল্ট করতেছে, এটা কাল দাঁড়াইছে। আমি ইউটিউব করতেছি, এটাও দাঁড়াইছে। আমার বউর খুব সম্মান, গ্রামের মানুষ ভালো জানে, তার প্রশংসায় পঞ্চমুখ। এটা সহ্য করতে পারতেছে না কোনোটিভাবে। আমার আত্মীয় স্বজন আসতেছে, ভালো ভালো আত্মীয় স্বজন, আজকে অমুকে এটা নিয়ে আসতেছে, কালকে অমুকে নিয়ে আসতেছে, তারপরে এগুলো সহ্য করতে পারতেছে না। মানে মন মাইন্ড কতটা নিচু হলে, কতটা খারাপ মাইন্ডের হলে এগুলো চিন্তা করতে পারে। আমি বলছি যে সেগুলি লক্ষণটা বেশি ভালো না, তুমি খুব সাবধানে থেকো। আমি আসার পরে দুই দিন পরে যেদিন চলে আসলাম, এর ফাঁকে আমার অনেক কথা গ্যাপ হয়েছে, ইদানিং মনে থাকে না আমার। আমি একটা স্বপ্নে দেখি ভাই, স্বপ্নটা দেখি কি, আমি সকালে ঘুমাইয়া আছি, দেখি কি একটা বিশাল বড় গাছের সমতুল্য একটা অজগর সাপ আইসা কি করছে, দুইটা টুইন বেবিকে, বাচ্চাগুলো কার জানি না, দুইটা টুইন বেবিকে খাইতে চাইতেছে। বিশাল বড় একটা গাছের সমান এত বড় অজগর সাপ। আর একটা মহিলা দাঁড়ায় আছে, মহিলাটা কে আমি জানি না, বাচ্চাগুলো কে আমি জানি না, কিন্তু দেখতেছি এটা আমার চোখে। তখন করছি কি, আমি ওই সাপটারে ধরে, বাচ্চাগুলো খাইয়া ফেলাইতেছে, ওই সাপটারে ধরে এনে মুছড়ে আমি সাপটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এনে আমি একটা বিল্ডিংয়ের নিচে চাপা দিয়ে ওর উপর বইছি। ও যে শ্বাস নিচ্ছে, মানে অজগর সাপটা যে বিশাল বড় সাপ, শ্বাস নিচ্ছে এমনি। তখন আমি অল্পের জন্য আমার রুমের মানুষ সবাই ঘুমাইছে, অনেকে নাইট করে আসছে, আমি মানে চিল্লান দিয়ে উঠতেছিলাম। তখন আমি এমনি লাফ দিয়ে উঠছি, আমার হাতগুলো এই যে আমার পশমগুলো কাটাকাটি দিয়ে উঠছে। তখন আমি তাৎক্ষণিকভাবে শেলিকে ফোন দিলাম, শেলি স্বপ্নটা কি দেখলাম, সে স্বপ্নটা আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম, এটা কোনো স্বাভাবিক স্বপ্ন না। স্বপ্নটা দেখছি যে দুইটা টুইন বেবিকে একটা অজগর সাপ খাইতে চাইতেছে। আমি তো শুনছি শায়েখ আহমদুল্লাহ হুজুর বা মিজানুর আজার অনেক হুজুর কাছ থেকে শুনছি, স্বপ্নের বয়ান শুনছি, বইফুস থেকে শুনছি যে সাপ দেখলে দুইটা জিনিস হয়, হয় বড় লোক হয় আর নয় শত্রু তৈরি হয়। এই কথাগুলো বর্ণনা করতেছিলাম, তখন আমার বলল যে আরে আমাদের শত্রু কে থাকবে, আমাদের শত্রু থাকার মতো তো কেউ নাই, আমাদের শত্রু তো কে থাকবে, হয় তুমি বড় লোক হবা, এটাই তোমার লক্ষণ, দুইটা জিনিস হয়। আমি কেন না, স্বপ্নটা স্বাভাবিক স্বপ্ন না, দুইটা টুইন বেবিকে সাপে খাইতে চাইতেছে, তার মানে কি শত্রু তৈরি হয়েছে। এটা হইল মঙ্গলবারের দিন সকালবেলা, বিশাল বড় একটা অজগর সাপ, এটা কি হতে পারে। এরপর তো বুধবারেই তো সে নাই, আমি বিশ্বাস করতে পারতেছি না। আস্তে আস্তে কিছু প্রুফ আমার কাছে আছে, কিছু তথ্য আমার কাছে আছে, এগুলো আমি আস্তে আস্তে প্রকাশ করবো। আমি স্টেপ বাই স্টেপ আগাবো, আমি বসে থাকবো না। আমার সাথে অন্যায়গুলো আমি মেনে নিতে পারতেছি না, আমি স্টেপ বাই স্টেপ আগাবো। কি ঘটছে সেই রাতে, কিছু তো হয়েছে, এটা স্বাভাবিক মৃত্যু না। তারপর আরও গল্প আছে, মারা যাওয়ার পরে আরও গল্প আছে। আমি দেখেন আমি স্বাভাবিক না, আমার মন মানসিকতা স্বাভাবিকতা নাই।